আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদেরকে আমি নগদান বইয়ের একটা জটিল সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। দেখো, আমরা একটা এন্ট্রি নগদান বইতে সবসময় পাই, সেটা হচ্ছে একজনের কাছ থেকে চেক পেয়ে সেটা আবার আরেকজনকে প্রদান করলে নগদান বই কোন পাশে বসে, সেক্ষেত্রে আসলে বার্তার কাজটা আমরা কিভাবে করব, অথবা জাবেদা যদি আসে সেই জাবেদাটা আমরা কিভাবে দেব। দেখো, আমি দেখাচ্ছি আরিফের নিকট থেকে 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পেয়ে তা করিমের পাওনা 9,800 টাকার সাপেক্ষে প্রদান করা হলো। এই জাতীয় একটা সমস্যা প্রায় টাইমে এসে থাকে, আমরা যেটাতে ভুল করে থাকি। দেখো, আমরা এই সমস্যাটাকে দুই ভাগে ভাগ করব। আমি বলি সবচেয়ে ইজি হচ্ছে জাস্ট প্রথমে এটাকে তুমি অর্ধেক করে নাও। কিভাবে অর্ধেক করবা? দেখো, আমাদের প্রথম অংশটা হচ্ছে এতটুকু, আরিফের নিকট হতে এত টাকার পাওনা নিষ্পত্তিতে এত টাকা পেয়ে, এই যে পেয়ে পর্যন্ত, এরপরে সেটা কাকে দিলাম সেটা দেখার দরকার নাই, আমি পেয়ে পর্যন্ত অতটুকু রাখলাম। এখন দেখো, এই পাওয়ার পরে যেটা হবে, আমরা জানি নগদান বইয়ে হচ্ছে সকল প্রকার প্রাপ্তি বা সকল প্রকার আয়গুলা যেগুলো আমরা নগদে বা চেকে পাবো, সেগুলো নগদান বইয়ের কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। এটা আমরা সবাই জানি, আমাদের বিবরণ করে আমরা প্রাপ্তি লিখে রেখেছি। আর নগদান বই 3 গড়া করলে আমাদের কি হয়? নগদ, ব্যাংক, বাট্টা, অথবা ব্যাংক, বাট্টা, নগদ, যেটাই হোক, বা বাট্টা, নগদ, ব্যাংক, এই 3টা ঘর থাকে। ডেবিট পাশে, ক্রেডিট পাশেও সেম 3টা ঘর থাকে। যেহেতু আমরা পেয়েছি, তার মানে আমরা ডেবিট পাশে চলে আসব। এখন কথা হচ্ছে, আমি কত টাকা পাওয়ার কথা? 10,000 টাকা পাওয়ার কথা। তাহলে 10,000 টাকা পাওয়ার পরিবর্তে পূর্ণ নিষ্পত্তি মানে হচ্ছে তার সাথে আমার আলাপ আলোচনা সাপেক্ষে বা একটা মীমাংসা সাপেক্ষে আমি কত পেয়েছি? 9,500 টাকা। যেহেতু কোনো কিছু বলা নাই, আমি ধরে নিলাম এই 9,500 টাকা আমি নগদে পেয়েছি। সো 9,500 টাকা আমি নগদের ঘরে লিখলাম। এখন দেখো, এই যে 9,500 টাকা নগদের ঘরে নগদ টাকা হিসাবে পেয়েছি, সেটা কার কাছ থেকে পেয়েছি? আরিফের কাছ থেকে। তাহলে আমার এখানে বিবরণে হচ্ছে আরিফ, অথবা আরিফ আমার কে? দেনাদার। আরিফ বা দেনাদার হিসাব নামে আমার এখানে 9,000 টাকা বসবে, বসালাম। কিন্তু আমার পাওয়ার কথা ছিল ভাইয়া কত টাকা? 10,000 টাকা। তার মানে 500 টাকা আমি কি পেয়েছি? কম পেয়েছি। 500 টাকা হচ্ছে বাটার ঘরে যাবে। এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝেছি। এবার দেখো, এবার পরের অংশটা আমরা করব। কিভাবে করব? দেখো, আমার পরের অংশ বলছে, এই অংশটা হচ্ছে এরকম যে তা কোন টাকাটা? এই যে 9,500 টাকা আমি পেয়েছি, সেই টাকাটা কি হচ্ছে? করিমের পাওনা। করিম আমার কাছে পাইতো হচ্ছে 9,800 টাকা, তার সাপেক্ষে প্রদান করেছি। এবার আমি দিয়েছি, যেহেতু প্রদান করেছি বা দিয়েছি, তার মানে আমাদের নগদান বই ক্রেডিট পাশে নগদের কলামে চলে যাবে, কিছু বলা নাই। তাহলে আমি কত টাকা দিয়েছি তাকে? এই 9,500 টাকা যেটা আরিফের কাছ থেকে পেয়েছি সেটাই দিয়েছি। তাহলে 9,500 টাকা আমার নগদে এখানে চলে যাবে, নগদের ক্রেডিটে। কিন্তু খেয়াল করো ভাইয়ারা, এই তাকে আমি দেওয়ার কথা ছিল কত টাকা? 9,800 টাকা। তার মানে 9,800 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমি তাকে 9,500 টাকা দিয়েছি। তার মানে সে আমাকে 300 টাকা কি দিয়েছে? ছাড় দিয়েছে, মানে বাট্টা পেয়েছি আমি। তার মানে কাকে আমি দিয়েছি? করিমকে। তাহলে করিম নামক আমার যে দেনাদার আছে, করিম নামক দেনাদার, পাওনাদারটা কমে যাবে। তাহলে করিম নামক একটা পাওনাদার কমে যাবে। এটা কিন্তু নগদান বই কাজ কিন্তু আমাদের শেষ একই তারিখে দুই পাশে বসেছে, কিন্তু এটা কন্ট্রান্টি হলো না। কেন কন্ট্রান্টি হলো না? কারণ একটা কারণে কন্ট্রান্টি হয় না। দেখো, আমাদের এই পাশেও এটা নগদের ঘরে বসেছে, আবার এই পাশেও নগদের ঘরে বসেছে। এটা একটা রিজন। আর অনেক সময় আরেকটা বিষয় হচ্ছে, নগদ টাকা না পেয়ে যদি চেকের কথাও বলা থাকে, অর্থাৎ পাওনার এত টাকার নিষ্পত্তিতে এত টাকার চেক পেয়ে চেকের কথা বলা থাকলেও আমরা কি করব? একইভাবে নগদ কলামে বসাবো, ব্যাংকে বসাবো না। এখন কথা হচ্ছে যে এটা চেক থাকলেও কেন নগদ কলামে বসাবো? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা বাহক চেক। বাহক চেকের নিয়ম হচ্ছে, চেকের টাকাটা যার কাছে থাকবে সেই হচ্ছে এই চেকের মালিক, সেই এই টাকাটাকে আমরা নগদে গণ্য করে থাকি। সেজন্য এই চেকটা, কারণ বাহক চেকটা আমরা হস্তান্তর করতে পারি খুব সহজে, আর যার কাছে চেকটা থাকে সেই মূলত ওই টাকার মালিকটা হয়ে যায়। যে কোনো সময় সে ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করতে পারবে। আর এই বাহক চেক কি করা হয়? একজনের চেক আরেকজনকে হস্তান্তর করা যায়, যেটা দাগ কাটা চেক সহজে করা যায় না। সেজন্য বাহক চেক ধরেই আমরা সেক্ষেত্রেও নগদের কলামে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে লিখব। আর বার্তার বিষয়টাও ডিপেন্ড করবে আমাদের আসলে কত টাকা দেওয়ার কথা এবং কত টাকা পাওয়ার কথা, এটার উপর ডিপেন্ড করবে। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি জাবেদা দিতে বলি, জাবেদাও তুমি কি করতে পারবা? এটা দেখে দেখে জাবেদা দিতে পারবা। প্রথম জাবেদা কি হবে? প্রথম জাবেদা হবে, আমি নগদ টাকা পেয়েছি, তাহলে প্রথম 1 নাম্বার যে জাবেদা সেটা হবে আমার কি? নগদান ডেবিট। খেয়াল করবা, নগদান ডেবিট। এরপরে আমি বার্তা দিয়েছি, প্রদত্ত বার্তা অথবা বিক্রয় বার্তা ডেবিট, নগদান বার্তা, নগদ বার্তা অথবা বিক্রয় বার্তা ডেবিট। খেয়াল করবা,
আর আমার যে দেনাদার ছিল, দেনাদার নামে হচ্ছে আরিফ, সে আরিফ ক্রেডিট। কত টাকা ছিল জাস্ট আমি দেখাচ্ছি। এই যে এখানে আমার কত 10,000 টাকা ছিল, 10,000 টাকা 9,500 আর 500, অর্থাৎ আমার এই দেনাদার ছিল 10,000 টাকার, আর আমি নগদে পেয়েছি তার কাছ থেকে 9,500 টাকা, আর তাকে ছাড় দিয়েছি 500 টাকা। এটা 1 নাম্বার জাবেদা। এবার দ্বিতীয় জাবেদা, যখন আমি পাওনাদারকে পরিশোধ করেছি তখন আমার পাওনাদার নামে, হ্যাঁ, পাওনাদারটা ডেবিট হয়ে যাবে, পাওনাদারের নাম আছে, নামটা লিখে ফেলবা। সে আমার কাছে পাইতে হচ্ছে 9,800 টাকা, ওকে। কিন্তু তাকে আমি প্রদান করলাম হচ্ছে কত টাকা নগদে, তখন তাকে আমি নগদে প্রদান করলাম এই 9,500 টাকাই। তাহলে এই 9,500 টাকা ক্রেডিট হবে। আর যেহেতু তার কাছ থেকে আমি বার্তা পেয়েছি, সেহেতু প্রাপ্ত বার্তা অথবা বার্তা প্রাপ্তি আমাদের ডেবিট হবে, ক্রেডিট হয়ে যাবে কত টাকা, 300 টাকা। এই দুইটা জাবেদা হচ্ছে আমাদের দিতে হবে। সেম এই লেনদেনটা জাবেদাও দুইটা হবে, এই লেনদেনটা দুই পাশে বসবে। অর্থাৎ নগদান বই করতে গেলে এই সমস্যাটা নগদে হোক, একজনের কাছ থেকে চেক পেয়ে সেটা আরেকজনকে প্রদান করা হোক, সেটা নগদে অথবা চেকে, কাজ একই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবং জাবেদাও তোমরা ক্লিয়ারলি পারবা। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবা।